কেইনের কপাল, মুখে এখন সিগার, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন। ট্রেবল জিততে হলে করতে হবে সাফার, জানা হয়ে গেছে বার্সেলোনার। শঙ্কায় আর্তেতার আর্সেনাল, পিএসজি সমাচার, সেরি আর শেষ দিনের অপেক্ষা। সঙ্গে অ্যান্টনি আর টপ 5 আর টপ 4 এর হিসেব কিতাব। শনি রবির ফুটবল পেরিয়ে সোমবারে চলুন আমরা কথা বলি ফুটবল পাঁচমিশালিতে। যা আপনি দেখেছেন মঙ্গল বুধবারে, যা আরো দেখবেন তার সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, হ্যারি কেইনের কপাল। অবশেষে একটা শিরোপা হ্যারি কেইনের হাত ছোবে এবং সেটা নিশ্চিত হয়ে গেছে। বায়ার্ন মিউনিখ 34তম জার্মান টাইটেলটা ঘরে তুলছে। কিন্তু তার আগে নাটকটা এমনভাবে জমলো যেটা হ্যারি কেইনের পুরো ক্যারিয়ারের বা জীবনের গল্পটাই সম্ভবত আমাদেরকে বলে দিল। এই হ্যারি কেইন 31 বছর বয়সে বুন্দেসলিগা শিরোপাটা জিতলেন। কেইনের জন্য আপনি খুশি না হয়ে পারবেন না। এই হ্যারি কেইন যখন টটনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিলেন, তখন অনেকেই ধারণা করেছিলেন যে যেহেতু জার্মান টাইটেলটা জেতা তুলনামূলকভাবে সহজ কাজ, টানা 11টা জার্মান বুন্দেসলিগা জেতার পরে ওই দলে হ্যারি কেইন যোগ দিয়েছেন শুধুমাত্র একটা হেসে খেলে বুন্দেসলিগা টাইটেল জেতার জন্য এবং নিজের ভাড়া কাটানোর জন্য। কিন্তু এরপরেও গল্পটা ঠিক ওইভাবে জমলো না। হ্যারি কেইন তার প্রথম ম্যাচে খেলতে যখন নামলেন, তখন ডিএফবি সুপার কাপের শিরোপা তার জেতার সুযোগ ছিল, কিন্তু আরবি লাইপজিগের কাছে হেরে ওই এক ম্যাচের শিরোপাও তাদের জেতা হয় নাই। ওইটা জিতলেও হয়তো অনেকে বলতেন যে ভাই হ্যারি কেইন তো একটা ছোটখাটো শিরোপা জিতেছেন, কারণ ওটা তো বুন্দেসলিগা আর ডিএফবি পোকালের মতো অত বড় নাম করা শিরোপা নয়। ওইবার গিয়ে হ্যারি কেইন প্রচুর গোল করলেন, কিন্তু শিরোপা জিতলো শেষ পর্যন্ত বায়ার লেভারকুজেন। হ্যারি কেইন পরের বার এসে সেই ফাড়া কাটালেন। বুন্দেসলিগা শিরোপাটা তার জেতা হয়েছে অনেকগুলো হার্ট ব্রেক হওয়ার পরে। হ্যারি কেইনের হাতে শিরোপা উঠছে, কিন্তু সেখানেও আরেকটা গল্প জমলো। এই যে লাইপজিগের সঙ্গে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের এই সপ্তাহে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা বায়ার্ন মিউনিখ জিতলেই তারা হতো চ্যাম্পিয়ন। এবং হ্যারি কেইন এক সপ্তাহ আগে জানেন যে তিনি এই ম্যাচে খেলতে পারবেন না, কারণ তিনি সাসপেন্ডেড। আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন, টানা 5টা ম্যাচ হলুদ কার্ড দেখার কারণে তার খেলা হবে না। তো কেইন কি করলেন? কেইন ওই গ্যালারির ওপরে বসে ম্যাচটা উপভোগ করছিলেন। যখন বায়ার্ন মিউনিখ 2-0 গোলে পিছিয়ে পড়লো, সেখান থেকে প্রত্যাবর্তন করে 3-2 হয়ে গেল স্কোর লাইন এবং অ্যাডিশনাল টাইমের খেলা শুরু হলো। তখন তিনি ওই গ্যালারির ওপর থেকে নিচে নেমে এসছেন, কারণ তিনি জানেন যে শেষ বাঁশিটা বাজলেই তারপরে তিনি শিরোপা উদযাপন করতে পারবেন। কিন্তু এইখানেও গল্পটা আর হলো না। হ্যারি কেইন ভাবলেন যে শেষ বাঁশির পর তিনি মাঠে ভোদৌড় দিবেন, কারণ তিনি প্রমিস করে রেখেছিলেন যে যেদিন এই ম্যাচ খেলতে পারছেন না, শেষ বাঁশির পরে তিনি সবচেয়ে বেশি উদযাপন করবেন। হ্যারি কেইনের দল একটা গোল খেয়ে বসলো হ্যারি কেইন যখন টেকনিক্যাল এরিয়ায় ঘোরাফেরা করছিলেন সেই সময়, এবং বায়ার্ন মিউনিখের ওই শিরোপা উদযাপনটা আরো কিছুক্ষণের জন্য থেমে থাকলো। পরদিন বায়ার লেভারকুজেনের ম্যাচ। এই ম্যাচে বায়ার লেভারকুজেন যদি ফ্রাইবুর্গকে হারিয়ে দেয়, তাহলে বায়ার্ন মিউনিখ পরের সপ্তাহে গিয়ে ঘরের মাঠে তাদের ম্যাচে জিতে অথবা ড্র করে শিরোপা উদযাপন করবে। হ্যারি কেইন বোধহয় সেই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে ঠিক আছে, আমি এইবার তো উদযাপন করতে পারবো, আগের ম্যাচে আমি সাসপেনশনের কারণে খেলতে পারি নাই। কিন্তু সমস্যা হলো ফ্রাইবুর্গের কাছে 2-0 গোলে পিছিয়ে পড়লো বায়ার লেভারকুজেন। পরে গিয়ে সেই ম্যাচ শেষের দিকে গিয়ে জাবি আলোনসোর দল ড্র করেছে ঠিকই, কিন্তু বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন হওয়াটুকু নিশ্চিত হয়ে গেছে। আর হ্যারি কেইন টেলিভিশনের সামনে বসে দেখেছেন তার দলের শিরোপা নিশ্চিত হওয়াটা। যদিও এখনো শিরোপা উদযাপন বাকি আছে, গ্যালারিতে ঘটা করে মাঠে সমর্থকদের সামনে হ্যারি কেইন উদযাপন করতে পারবেন। কিন্তু এই যে তার এতগুলো হার্ট ব্রেকের পরে, এতগুলো হৃদয়ভঙ্গের গল্পের পরে হ্যারি কেইনের যে শিরোপাটা হাতে উঠছে, এইটাই বোধহয় ফুটবলের অন্যতম সুন্দরতম গল্প হিসেবে থাকতে পারে। গল্পটা শুধুমাত্র যে হ্যারি কেইনের তেমনটাও নয়, এই জায়গায় আরো কয়েকজনের ক্রেডিট দেওয়া দরকার। তার ভেতরে একজন বোধহয় তাদের কোচ ভিনসেন্ট কোম্পানি, যিনি বার্নলি থেকে এই জায়গায় এসেছিলেন বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে তিনি ফার্স্ট চয়েসও ছিলেন না, এবং তাকে যে আনা হলো তাই নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তারপরে তিনি বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে বুন্দেসলিগা শিরোপাটা জিতে এখন মোটামুটি একটা এলিট ক্লাবে ঢুকে গেছেন। যারা যারা এখনো পর্যন্ত নিজের প্রথম ফুল সিজনে বুন্দেসলিগা শিরোপাটা তুলে ধরেছেন, তাদের লিস্ট হচ্ছে এখানে, যেখানে আপনি এর আগের হান্সি ফ্লিক, কার্লো আনচেলতি, পেপ গার্দিওলা, লুই ফন হাল, ফ্রান্স বেকেনবাওয়ার, এর্নেস্ট হ্যাপেলের মতো লেজেন্ডারি কোচদেরকে পাবেন। সেই তালিকায় এখন ভিনসেন্ট
কোম্পানির স্থান। হ্যাঁ, এই দলটার ডিফেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, এই দলের ইনজুরি সমস্যাও দলটাকে সিজন জুড়ে ভুগিয়েছে, ডিএবি পোকাল থেকেও এরা অনেক আগে বাদ পড়েছে, আর বুন্দেসলিগা শিরোপা বায়ার্ন মিউনিখের জন্য একেবারেই 3 বেলা ভাতের মতো, যেটা না হলেই না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেখানেও তারা ইন্টার মিলানকে একেবারে শেষ পর্যন্ত ঝুলিয়ে রেখে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত যেতে পারলে তাদের জন্য খুব ভালো হতো, কিন্তু কোম্পানির এই বুন্দেসলিগা শিরোপাটা দিয়ে তিনি আপাতত এটুকু বোঝাতে সক্ষম হয়েছেন যে এই দলটার পক্ষে পরের সিজনে হয়তো ভালো কিছু করা সম্ভব, এবং পরের সিজনে আর যেই থাকুক আর না থাকুক অন্ততপক্ষে এই ভদ্রলোক থাকছেন না, তারও একটা রেকর্ড হয়ে গেছে। তিনি এখন সবচেয়ে বেশি বুন্দেসলিগা টাইটেল জয়ী ফুটবলার টমাস মুলারের শেষটা কোথায় গিয়ে হচ্ছে বা কোন জায়গা তার নতুন ঠিকানা আমরা জানি না, তবে মুলারও একটা শিরোপা জিতেই শেষ করছেন তার বায়ার্ন মিউনিখের সময়টা। এবার চলুন আমরা পয়েন্ট নাম্বার 1-এ জার্মান বুন্দেসলিগা টাইটেল থেকে চলে যাই নাম্বার 2। ভুগতেও জানতে হয়। বার্সেলোনা নতুন করে কোনো বার্তা যদি এখন পেয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি যদি 3টা শিরোপার জন্য আপনার দৌড় চালু রাখেন তাহলে আপনাকে সময়ে সময়ে ভুগতে হবে। রিয়াল ভায়াদোলিদের সঙ্গে বার্সেলোনা শুরুতে পিছিয়ে পড়ল, যে দলটা রেলিগেটেড হয়ে যাচ্ছে সেই দলের সঙ্গে বার্সেলোনা অনেকগুলো চেঞ্জ করিয়েছিল, তাদের মূল ফুটবলারদেরকে বিশ্রাম দিয়েছিল, কিন্তু ওই ম্যাচে পিছিয়ে পড়া তাদের জন্য একটা বড় অঘটন হিসেবে দেখা হতে পারত। এরপরে গিয়ে হান্সি ফ্লিক একদমই সময় নিলেন না, তারপর তিনি একটু বাধ্য হয়ে ফার্স্ট হাফে লামিন ইয়ামালকে নামালেন, সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখলাম যে তিনি ফ্র্যাঙ্কি ডিয়ংকে নামালেন, পেদ্রিকে তুলে ফেলে রাফিনিয়াকে নামিয়ে দিলেন, কারণ তিনি জানেন পরদিন রিয়াল মাদ্রিদের ম্যাচ, এবং ওই ম্যাচে যদি বার্সেলোনা আসলে জিততে না পারে তাহলে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করার আগে হয়তো পয়েন্টের গ্যাপটা কমে আসতে পারে। সেইখান থেকে বার্সেলোনা আরেকটা ফিরে আসার গল্প লিখলো এবং বার্সেলোনা ওই পয়েন্টের গ্যাপটা 4-এই রাখলো রিয়াল মাদ্রিদের সঙ্গে। কিন্তু এই জায়গাতেই আসলে ছোট ঘটনাটা, যে আপনাকে যখন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, যেটা বার্সেলোনার এরই মধ্যে জেতা হয়ে গেছে, এগুলো যখন জিততে হবে তখন আপনাকে ক্রমান্বয়ে এইরকম পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে যখন আপনার নাভিশ্বাস তুলে ফেলবে যে কোনো দল, সেটা ভায়াদোলিদ হতে পারে, সেটা ইন্টার মিলানও হতে পারে, সেটা রিয়াল মাদ্রিদ হতে পারে, কিন্তু সেখান থেকে আপনি কি করে উতরে আসছেন তার উপরে বোধহয় নির্ভর করে একটা দলের সর্বজয়ী হয়ে মৌসুমটা শেষ করতে পারা আর না পারার সমীকরণ। বার্সেলোনার এই সপ্তাহেই আসল পরীক্ষাটা শুরু হচ্ছে। ভায়াদোলিদের সঙ্গে পরীক্ষায় তারা উতরে গেছে কারণ ফুটবলারদেরকে বিশ্রাম দিতে হতো, এরপরে তাদের পরীক্ষা ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটার প্রেডিকশন এই মুহূর্তে করা প্রায় অসম্ভব, যদিও ফাবিও কাপেলো, যিনি আগে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, একটা সময় লেজেন্ডারি কোচ, তিনি বলছেন রবার্ট লেভানডস্কির ইনক্লুশন এই দলটাকে অনেক বেশি সাহায্য করতে পারে। একটা 50-50 ম্যাচ হয়তো আমরা দেখতে যাচ্ছি ইন্টার মিলানের সঙ্গে, যেখানে তার মতে গেম চেঞ্জার হয়ে যেতে পারেন রবার্ট লেভানডস্কি। কিন্তু ইন্টার মিলানের সঙ্গে ম্যাচে যাওয়ার আগে ভায়াদোলিদের সঙ্গে ম্যাচটা নিয়েও আসলে কথা বলতে হয়, কারণ রাফিনিয়াই তো আরও একবার গোল করলেন, ফার্মিন লোপেজ করেছেন, রাফিনিয়াও গোল করেছেন, এবং তাতে একটা ইন্টারেস্টিং রেকর্ডের ভাগিদার এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড হয়ে গেছেন, যেখানে তার সামনে আছেন কেবল নেইমার। 2013-14 মৌসুমের পর থেকে ইউরোপের শীর্ষ 5 লিগে অন্ততপক্ষে 31 গোল করেছেন এরকম ফুটবলার ব্রাজিলিয়ান খুঁজে পাওয়া যাবে মোটে 2 জনকে, যেখানে নেইমার একই কাজ করেছেন 2 বার আর রাফিনিয়া এই নিয়ে করলেন আরও একবার। ইন্টার মিলানকে হারাতে হলে লেভানডস্কির সঙ্গে, লামিন ইয়ামালের সঙ্গে রাফিনিয়ার ওই পারফরমেন্সটাও সান সিরোতে বার্সেলোনার সম্ভবত দরকার হবে, এবং সেটা শুধুমাত্র ওই ইন্টারের সঙ্গে ম্যাচটাতেও নয়, এই যে আসল ম্যাচ বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ পরের সপ্তাহে এল ক্লাসিকো, যেখানে হয়তো আলটিমেটলি নির্ধারণ হবে কারা লা লিগা শিরোপাটা জিততে যাচ্ছে, সেই ম্যাচ পর্যন্ত বার্সেলোনার অন্তত পক্ষে এই ধারাটা, এই পারফরমেন্সের ধারাটা চালু রাখা প্রয়োজন, চালু তাদের রাখতেই হবে। আর অন্যদিকের দল রিয়াল মাদ্রিদ, তাদের আসলে কি অবস্থা? 3-0 গোলে এগিয়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত অনেক কঠিন বানিয়ে রিয়াল মাদ্রিদ জিতেছে, যে রিয়াল মাদ্রিদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো রকম কোনো ডিফেন্স বলে কিছুই বোধহয় নাই। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড হয়েছে, রোনালদোর সঙ্গে ওই মারপ্যাচের হিসাবে আমরা আজকে যাচ্ছি না, কিন্তু রিয়াল মাদ্রিদের অবস্থা আসলে কতখানি খারাপ সেটা যদি আপনি বুঝতে চান তাহলে রিয়াল মাদ্রিদের শেষ 8টা লা লিগা ম্যাচের হিসাব আপনি টানতে পারেন। এই 8টা ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে মোটে 1 গোলের ব্যবধানে।
এইটাই আমাদেরকে বলছে হ্যাঁ এটা অনেক সময় ক্লিনিক্যাল যে এক গোলের ব্যবধানে আপনি একটানা জিতে যাচ্ছেন, এইভাবে বড় দলগুলো অনেক সময় তাদের কাজটুকু চালিয়ে নেয়। কিন্তু রিয়াল মাদ্রিদ ডিফেন্সের যে সমস্যাটা, এই স্কোর লাইনগুলো সেটা আপনাকে স্পষ্টতই বলে দেবে যে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্স বার্সেলোনার ওই অ্যাটাকের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়তে পারে আরও একবার। কিন্তু এই ব্যাপারটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ যে ইন্টার মিলানের সঙ্গে বার্সেলোনার ফল কি হয়, এরপরে বার্সেলোনার মানসিক অবস্থা কেমন থাকে, এবং তারপরে গিয়ে ওই ম্যাচটায় বার্সেলোনা কতখানি তাদের ফর্মটা বের করে আনতে পারে। আরও একটা সপ্তাহ লা লিগায় গেছে টান টান উত্তেজনায়, এবং সেই উত্তেজনার অনেকটুকু ঘিরে আসলে ওই এল ক্লাসিকো। কিন্তু বার্সেলোনার জন্য গল্পটা আলাদা, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে। রিয়াল মাদ্রিদের এইসব ঝামেলা নাই, টানা একটা সপ্তাহ ছুটি কাটিয়ে তারা বার্সেলোনার সঙ্গে খেলবে, এবং সম্ভবত ইন্টার বার্সার ম্যাচটা তারা সরাসরি হ্যারি কেইনের মতো টেলিভিশনের সামনে বসেই দেখবে। চলুন আমরা এখান থেকে চলে যাই পয়েন্ট নাম্বার 3। হাওয়া নেবে কত দূরে? এক পাশে মিকেল আর্তেতা, অন্য পাশে পেপ গুয়ার্দিওলা। তাদের ভেতরে কতখানি দূরত্ব ছিল, সেই দূরত্ব কমে এসে এখন থেকেছে 3 পয়েন্টে। প্রিমিয়ার লিগে আর 3টা করে ম্যাচ বাকি আছে। শেষ পর্যন্ত আমরা এরকম দেখবো যে পেপ গুয়ার্দিওলার দল সেকেন্ড হয়ে শেষ করেছে আর আর্সেনাল আরও নেমে যাবে। আপাত দৃষ্টিতে আপনার কাছে সেরকমটা মনে হতে পারে। আর্সেনাল এই সপ্তাহে হেরেছে, তাও আবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে, যে সেট পিস তাদের জন্য অস্ত্র, সেই সেট পিস থেকে গোল হজম করে। এই হচ্ছে ম্যান সিটির রিমেইনিং ফিক্সচার, যেখানে তারা সাউদাম্পটনের সঙ্গে খেলবে, যারা এরই মধ্যে রেলিগেটেড হয়ে গেছে। বোর্নমাউথ, যারা পেপ গুয়ার্দিওলার চোখে অন্যতম সেরা দল, তাদের সঙ্গে, এবং ফুলহ্যামের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে। আর্সেনাল খেলবে এরপর লিভারপুলের সঙ্গে, নিউক্যাসলের সঙ্গে, সাউদাম্পটনের সঙ্গে। এই জায়গায় লিভারপুল, যারা চেলসির কাছে হেরে গেছে, নিজেদের সেরা একাদশটা নামানোর প্রয়োজনও আর্নে স্লট মনে করে নাই। আমি জানি না আর্সেনাল যখন লিভারপুলের সঙ্গে খেলবে তখন কি সমীকরণ থাকবে, কিন্তু আর্সেনাল কোচ মিকেল আর্তেতা এই যে আপাত দৃষ্টিতে যে অবস্থা দাঁড়িয়েছে যে তার প্রিমিয়ার লিগের সেকেন্ড পজিশনটাও থাকবে না, এটা তিনি ব্যাপক চড়েছেন। কারণ তিনি তার সেরা 11টাকেই বোর্নমাউথের সঙ্গে নামিয়েছিলেন, এরপরেও তার দল কাজ উদ্ধার করতে পারে নাই। শঙ্কার বেশ কিছু কারণ সেখানে আছে, এবং মিকেল আর্তেতা আমাদেরকে বলছেন যে তার প্রচন্ড রাগ হয়েছে। এই রাগ দিয়ে তিনি পিএসজিকে হারাতে চান। তিনি বলছেন এতে তো কোনো মোমেন্টাম তৈরি হলো না, উল্টো রাগ হলো, ক্ষোভ বাড়লো, হতাশা বাড়লো। এইগুলো সব কাজে লাগাতে হবে বুধবারে, অর্থাৎ পিএসজির সঙ্গে ওই ম্যাচটাতে। কিন্তু আর্সেনালের প্রিমিয়ার লিগে যে অবস্থা, শেষ 4টা ম্যাচে তারা 5টা ম্যাচের ভিতরে 4টা ম্যাচে তারা শুরুতে এগিয়ে গিয়েও সেই লিডটা ধরে রাখতে পারে নাই। পিএসজিকে হারাতে হলে তাদের লিড নেওয়াটা খুব বেশি প্রয়োজন, কারণ পিএসজি একবার লিডে চলে গেলে ম্যাচের কন্ট্রোলটা খুব সহজে তারা নিয়ে নেয়। আর্সেনালের জন্য কি কোনো সুখবর আছে? থমাস পার্টে ফিরবেন, সেটা একটা সুখবর হতে পারে। আর একটা সুখবর হতে পারে যে পিএসজি এই সপ্তাহেও হেরেছে, কিন্তু সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ লিগ আর শিরোপা তারা এরই মধ্যে তুলে ফেলেছে। তারা হেরেছে এবার স্ট্রাসবুর্গের কাছে, যারা এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা পারফর্মিং টিম। আপনি যদি লিগ আর পয়েন্ট টেবিলটাই 2025 থেকে নিয়ে হিসাব করেন, তাহলে আপনি দেখবেন পিএসজির চেয়ে বরং ওই স্ট্রাসবুর্গের পয়েন্ট বেশি। এই সপ্তাহে তারা পিএসজিকে হারিয়ে দিয়ে অন্তত পক্ষে 2025-এর পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে। তারা টার্গেট করছে পরের বার ইউরোপিয়ান ফুটবলটা সিকিউর করার, যেটা তারা করতে পারবে কি পারবে না পরের প্রশ্ন। কিন্তু পিএসজির জন্য অত বেশি দুশ্চিন্তা আপাত দৃষ্টিতে লোকে ওইভাবে দেখছেন না, যতখানি আর্সেনালের জন্য দেখা হচ্ছে। আর্সেনালের হয়তো ডেকলান রাইসকে আমরা দেখবো থমাস পার্ট থেকে 6-এ দিয়ে তাকে নাম্বার 8-এ ডিপ্লয় করতে, এরপরে মার্টিন ওডেগার এবং সাকা তাদের কাছ থেকে সেরাটা এলে পিএসজির মাঠে হয়তো আর্সেনাল কিছু একটা করে দেখাতে পারে, কিন্তু কাজটা খুব বেশি কঠিনই মনে হচ্ছে মিকেল আর্তেতার দলের জন্য। প্রিমিয়ার লিগে থাকতে চাই। প্রিমিয়ার লিগের ওই যে 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7 পর্যন্ত যে রেসটা খুব জমেছে, সেখানে চেলসি ইঙ্গিত দিচ্ছে তারা টপ 5-এ থাকতে পারে। লিভারপুলের সঙ্গে জয়টা তাদের খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেখানে এনজো ফার্নান্দেজ শুরুতে গোল করলেন, এরপরে গিয়ে আমরা দেখলাম কোল পালমার তার গোল খরা কাটালেন। গোল খরা কাটানোর পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে এতদিন গোল করতে পারছিলেন না, এই নিয়ে তো অনেক রকম ট্রল হচ্ছিল যে আপনি 1 সিজন ওয়ান্ডার বা হাফ সিজনের প্লেয়ার, আসলে আপনি এই নিয়ে কি বলবেন? তখন তিনি যা বলেছেন এটা সবার জন্য মোটামুটি শিক্ষণীয়। তিনি বলছেন কয়েক মাস ধরে গোল পায়নি, তাতে কি এমন হয়েছে, এ নিয়ে ভাবিও নাই। সোশ্যাল মিডিয়া পাগল ছাগলের ট্রল দিয়ে ভরা, এইসব কেয়ার করি না। আজকালকার দিনে প্রফেশনাল ফুটবলার হতে গেলে আপনাকে এইসব কেয়ার করলে চলবে না। সোশ্যাল মিডিয়াও থাকবে, সেখানে পাগল ছাগলও থাকবে, সেখানে ভদ্রলোকও থাকবে, সেখানে ট্রল থাকবে, সেখানে সবই থাকবে। এই সব কিছু জয় করে যখন একজন ফুটবলার ফিরে আসেন, তখন তাকে নিয়ে
প্রশংসাও বোধহয় হবে। কাজটা কঠিন, সবাই সেটা জানেন, কিন্তু এটা নতুন দিনের হালচাল। আমি আপনি বদলাবো কি করে? যাই হোক, আমরা পয়েন্ট নাম্বার 4-এ চলে যাই। শেষ দিনের অপেক্ষা কার? আমার না আপনার? সেরিয়ার। আন্তোনিও কোন্তে বলছেন সেটা, যিনি এতদিন ধরে আমাদেরকে স্বীকারই করছিলেন না যে তিনি আসলে বা তার দল নাপোলি আসলে শিরোপা জিততে পারে। তিনি সবশেষ 3 ম্যাচ বাকি থাকলে গিয়ে কনসিড করলেন যে তার দলের পক্ষে শিরোপাটা জেতা সম্ভব। এই সপ্তাহে তারা হারিয়েছে লেচ্চেকে 1-0 গোলে, রাসপাদোরির ফ্রিকিক থেকে করা গোলে। ওই ফ্রিকিকটাও আসলে ট্রেনিং গ্রাউন্ডের একেবারে প্র্যাকটিস থেকে পাওয়া একটা গোল, যেখানে ম্যাকটমিনিক আপনি দেখেছেন যে সামনে চলে গেছেন, সেখান থেকে একটু স্পেস তৈরি হয়েছে। রাসপাদোরি যিনি 2 বছর আগে খুব ভালো করছিলেন, তিনি গিয়ে ফ্রিকিক থেকে গোল করে আন্তোনিও কন্তের দলকে এগিয়ে দিলেন। এখন কন্তে বলছেন যে হ্যাঁ, আমার দল শিরোপা জিততে পারে ঠিকই, কিন্তু শেষ দিনে গিয়ে শিরোপা তারা হারাতেও পারে, কারণ এই জায়গায় আন্তোনিও কন্তে আগেও ছিলেন। তিনি বলছেন মিথ্যা বলার দরকার কি, স্কুদেতো জয়ের লক্ষ্যে এই জয় বড় এক ধাপ। যদি পারি তো পরের প্রশ্নের জবাব আপনাকে দেব। এর আগে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি শিরোপা জিতে যান তাহলে আপনি হবেন একমাত্র কোচ যিনি ইতালির 3টা ক্লাবের হয়ে স্কুদেতো জিতেছেন ম্যানেজার হিসেবে। এই রেকর্ডটা আসলে কত বড়। তখন তিনি এটা বলছেন যে যদি পারি তো যে তারপরে এই প্রশ্নের জবাব দেব। কেন তিনি জবাবটা তখন দিলেন না, তার কারণ তিনি ব্যাখ্যা করছেন। কারণ শেষ দিনে লিগ আমি যেমন জিতেছি, হারিয়েছিও। যারা জেতে তারা ইতিহাস লিখে আর বাকিরা সেটা পড়ে। এখন আন্তোনিও কন্তে ইতিহাস লিখবেন, নাকি আন্তোনিও কন্তের ইতিহাস কেউ পড়বে, নাকি আন্তোনিও কন্তে নিজে ইতিহাস পড়বেন, এটা নির্ভর করছে পরের 3টা ম্যাচের ওপরে। ইন্টার মিলান এই সপ্তাহে 1-0 গোলে জিতেছে এবং ইন্টারও তাদের স্কোয়াডে যথেষ্ট রোটেশন করেছে। ইনফ্যাক্ট একটা বাদ দিয়ে তারা মোট 10টা চেঞ্জই করে ম্যাচে নেমেছিল, যেখানে তারা উতরে গেছে এবং সেরিয়ার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে গ্যাপটা ওই একই আছে, অর্থাৎ 3 পয়েন্টের গ্যাপ। সেখান থেকে সেরিয়া নিয়ে আপাতত ইন্টার মিলান ভাবতে পারছে না, কারণ তাদেরকে ওই বার্সেলোনার সঙ্গে ম্যাচটা নিয়ে ভাবতে হচ্ছে। সেখানে লাউতারো মার্তিনেজ থাকা না থাকার উপরে হয়তো অনেক কিছুই ইন্টার মিলানের জন্য নির্ভর করছে। কিন্তু শুধুমাত্র যে টাইটেল রেসেই সেরিয়াতে নাটকটা জমেছে ঘটনাটা তাও নয়। এই যে আতালান্তা, ইউভেন্টাস, রোমা, লাৎসিও, বোলোনিয়া সবাই গায়ে গা লাগা। সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজটা সম্ভবত ক্লদিও রানিয়ারির AS রোমা। 2বার কোচ তারা বরখাস্ত করেছে এই সিজনে। এরপরে রানিয়ারি যিনি মানে অবসরে চলে গিয়েছিলেন, তাকে নিয়ে এসে টানা 19টা ম্যাচে এই দলটা অপরাজিত। ইউভেন্টাসের সঙ্গে তাদের পয়েন্ট এখন সমানে সমান এবং এই জায়গাতেই আসল খেলা। টপ 4 যাবে চ্যাম্পিয়ন্স লিগে, 5th দলটা ইউরোপা লিগে। কথা হচ্ছে রোমা ওই কাজটা করতে পারবে কিনা। ইউভেন্টাস বোলোনিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে, যে বোলোনিয়াও আসলে এই আলোচনায় আছে। কিন্তু ইউভেন্টাস আর রোমা এই 2 দলের পরবর্তী ফিক্সচারগুলো একটু বুঝে নেওয়া প্রয়োজন, কারণ রোমার আসল পরীক্ষা আসলে এখন শুরু হচ্ছে। আতালান্তা, মিলান, তোরিনো একটাও সহজ ম্যাচ না, স্পেশালি আতালান্তা যারা পয়েন্ট টেবিলের 3-এ এই মুহূর্তে আছে। আর ইউভেন্টাস তারা খেলবে লাৎসিওর সঙ্গে। লাৎসিও হিসাব নিকাশে এখনও পর্যন্ত আছে টপ 4 বা টপ 5-6-এ ফিনিশ করার। উদিনেসে, ভেনেসিয়া, তুলনামূলকভাবে ইউভেন্টাসের ফিক্সচারগুলো সহজ। ইউভেন্টাসেরও আসলে চ্যাম্পিয়ন্স লিগে থাকা প্রয়োজন, তার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এই লক্ষ্য নিয়েই তারা এসছে। রোমা আর ইউভেন্টাস এই জায়গায় আরেক গল্প জমেছে এই সপ্তাহে, সেটা আমরা গিয়ে টের পেয়েছি। চলেন এবার আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 5-এ। যে গল্প সবার, এই গল্পে অনেক কিছু আছে। এই গল্পই বোধহয় আমরা বলতেও চাই, নিজেদের ক্ষেত্রে ঘটাতেও চাই, যারা আমরা আসলে কামব্যাক করতে চাই। অ্যান্টনি আরেকবার কাজের কাজ করে দিয়েছেন। এসপানিওলের সঙ্গে তার দল হারতে বসেছিল এবং কেন রিয়াল বেতিসের সঙ্গে এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা আপনি পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবেন। এই যে রিয়াল বেতিসকে আপনি দেখতে পাচ্ছেন 6 নম্বরে তারা অবস্থান করছে 34 ম্যাচ শেষে 57 পয়েন্ট নিয়ে, কারণ এখানে তারা 3টা পয়েন্ট পেয়েছে। এই 3 পয়েন্ট না পেলে পরে ভিয়ারিয়ালের সঙ্গে এই গ্যাপটা তারা এই 1-এ রাখতে পারতো না। এতে তাদের নিদেন পক্ষে ইউরোপিয়ান কম্পিটিশন নিশ্চিত হয়েছে এবং পরের বার স্পেন থেকে 5টা দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। সে কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আলোচনাতে রিয়াল বেতিস খুব ভালো মতোই আছে। স্পেনের সঙ্গে তারা শুরুতে পিছিয়ে পড়লো, এরপরে গিয়ে জিওভানি লো সেলসো দুর্দান্ত একটা গোল করলেন এবং ম্যাচের যখন 91 মিনিট অর্থাৎ 90+1 মিনিট, সেই সময় অ্যান্টনি গিয়ে ওই ওয়ান্ডার স্ট্রাইকে ম্যাচটা ছিনিয়েই আনলেন। এবং অ্যান্টনির যা দাঁড়িয়েছে অবস্থা সেটা হচ্ছে 20 ম্যাচ শেষে তার 11টা গোল প্লাস অ্যাসিস্ট, 7টা গোল আর 4টা অ্যাসিস্ট। তাতে অ্যান্টনি এখন এই মুহূর্তে রিয়াল বেতিসের সবচেয়ে বড় ফুটবলার। এইভাবে বললে ভুল হবে না, কারণ এই যে গেল সপ্তাহে ইউরোপিয়ান কম্পিটিশনেও তার গোলেই কনফারেন্স লিগে শেষ পর্যন্ত রিয়াল বেতিস জিতেছে। এই ধরনের গল্প সমস্যা কি ম্যানচেস্টার ইউনাইটেডের?
তাই বোধ হয় সমস্যা সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেড। এই আলোচনা এখানে শেষ। পরেরটা আমরা যাই, এই টপ 4 আর টপ 5-এ থাকতে চাই। বুন্দেসলিগার এই ব্যাপারটা দেখেন আপনি, এই যে ফ্রাইবুর্গ যারা 2-2 গোলে ড্র করলো, এই ড্রটা যদি তারা না করতো তাহলে বোধহয় ডর্টমুন্ড খুশি হতো যদি ফ্রাইবুর্গ হারতো। এই জায়গায় ডর্টমুন্ড যাদেরকে লোকে বাদ দিয়ে দিয়েছিলেন টপ 4-এর ওই হিসাব নিকাশ থেকে, সেই ডর্টমুন্ড এখন উঠে গেছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে, 4-0 গোলে ভলসবার্গকে হারিয়েছে তারা। সেই ভলসবার্গের কোচ আবার বরখাস্ত হয়েছেন এই হারের পরে। ডর্টমুন্ড জানি না তারা আসলে পারবে কিনা, ফিক্সচারগুলো দেখলে আপনি হয়তো বুঝতে পারেন ফ্রাইবুর্গ এবং ডর্টমুন্ডের যা বাকি আছে তাতে ডর্টমুন্ডের ফিক্সচারটা তুলনামূলকভাবে বেশি কঠিন, কারণ লেভারকুজেনের সঙ্গে তাদেরকে একটা রেজাল্ট বের করে আনতে হবে, আবার মানে চাইতে হবে যে ফ্রাইবুর্গ যাতে এই ম্যাচটা বের করে আনতে না পারে। এখানেও শেষ নয়। এই ছবিটা এবার দেখেন, একটু ফ্রান্সে ফিরে যায়। শুধুমাত্র যে টপ 4 আর টপ 5-এর হিসাব তা তো না, এখন তো রেলিগেশন প্রমোশনের হিসাবটাও চলে এসছে এবং আপনি পরের বার প্যারিসের দুটো ক্লাবকে দেখবেন লিগ আতে। এই দুটো ক্লাবের তফাৎ হচ্ছে এই একটা সরু রাস্তা, এই হচ্ছে পিএসজির স্টেডিয়াম আর এই হচ্ছে প্যারিস ফুটবল ক্লাবের স্টেডিয়াম। গ্যাপ হচ্ছে এই ঠিক এতখানি, এই অল্প সরু রাস্তাটা। এর চেয়ে বড় ডার্বি আর কি হতে পারে? এরকম ডার্বি পৃথিবীতে আছে, আর্জেন্টিনাতেও আছে, কিন্তু এই ডার্বিটা মাহাত্ম্যটা এইখানে যে 35 বছর পরে আপনি দেখবেন যে এই দুটো ক্লাব লিগ আতে মুখোমুখি হচ্ছে। এই ডার্বিটার অভাব লিগ আ বহুদিন ধরে ভোগ করছিল। তাদের প্রমোশন নিশ্চিত হয়ে গেছে। প্রমোশনটা নিশ্চিত হয়েছে এমন একটা সময়ে যার 6 মাস আগে রেডবুল এই ক্লাবের শেয়ারের কিছুটা অংশ কিনে নিয়েছে। অনেকেই ধারণা করছেন যে পরের বার এই কাতারি মালিকানার অধীনে থাকা ক্লাব আর ওই রেডবুলের মালিকানার অধীনে থাকা ক্লাবের হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়তো দেখা যাবে। এই রেলিগেশন আর প্রমোশনের গল্পে আরও একজন আছেন, তিনি সিমোনে ইনজাগির ভাই পিপো ইনজাগি, যিনি আসলে ফুটবলার হিসেবে আরও বেশি বিখ্যাত ছিলেন। তিনি তার ক্লাবকে নিয়ে উঠেছেন সেরি আতে। পরের সিজনে আপনি দেখবেন সিমোন ইনজাগি ভার্সেস পিপো ইনজাগির ম্যাচ। তিনি তার ক্লাব পিসা এফসিকে নিয়ে উঠে গেছেন সেরি আতে। এই নিয়ে 3 বার তিনি সেরি বি থেকে সেরি আতে কোনো একটা ক্লাবকে নিয়ে উঠলেন। তারপর অবশ্য সেরি আতে তার কোচিং পারফরমেন্স খুব একটা ভালো নয়, প্রায় সময় তাকে বরখাস্ত হতে হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এই দুই ভাই যখন মুখোমুখি হবেন, সেটা হয়তো ডার্বি না, কিন্তু সেটাও আমাদেরকে অন্যরকম এক মজা হয়তো দেবে সেরি আতে। এই সপ্তাহে এই ছিল আমার সেরা 5 পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে অনেক বেশি কথা বলা যেত, আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিউ দেখতে চান সেটা করেছেন আমার কলিগ শরীফুল হক, আপনি সেটা দেখে নিতে পারেন। আর আপনি আমাকে জানাতে পারেন এই সপ্তাহে আপনার চোখে সেরা ঘটনা ছিল কোনটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.